সে আর ফিরে আসতো না। লোকে তাই তাকে শয়তান বলে ডাকত। শয়তানকে দেখলেই চেনা যেত, কারণ তার লেজ ছিল না। কাব্যিক হরর টেলসের আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের লেখা শয়তান। গল্প পাঠে দেবজ্যোতি রয় বিশাল। এমন আরো গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক্ষুনি। পৃথিবীতে আশ্চর্য ঘটনা ঘটে অনেক, কিন্তু সেসব ঘটনায় বিশ্বাস করেন এমন লোক খুব বেশি পাওয়া যায় না। আমার জীবনেও একবার এমন একটা ঘটনা ঘটেছিল। তা শুধু আশ্চর্য নয়, অত্যাশ্চর্যও বটে। তোমাদের কাছে সেই কথাই আজ বলবো। বিশ্বাস করতে ইচ্ছা হয় বিশ্বাস করো, বিশ্বাস না করলেও দুঃখিত হব না। সরকারি কাজে আমি তখন হাজারীবাগ অঞ্চলের এক জায়গায় থাকি। একটা মানুষ খেকো বাঘের অত্যাচারে সেখানকার লোকেরা পরিত্রাহী ডাক ছাড়ছিল। বারে বারে দেশি বিলাতি বহু শিকারের গুলি হজম করে সে বেঁচে আছে। লোকে বলে সে বাঘটা নাকি সাধারণ বাঘ নয়, বাঘের আকারে হিংস্র অপদেবতা। কেউ কেউ নাকি চোখের সামনে তাকে হাওয়ার সঙ্গে মিশে যেতে দেখেছে, তাকে মানুষের ভাষায় কথাও কইতে শুনেছে। এমন লোকেরও অভাব নেই। বনের ভিতরে বসে সে নাকি মেয়ে মানুষের মতন আর্তনাদ করত। তার সেই কান্নাকে মানুষের কান্না ভেবে যেই বনের ভেতরে ঢুকত, সে আর ফিরে আসতো না। লোকে তাই তাকে শয়তান বলে ডাকত। শয়তানকে দেখলেই চেনা যেত, কারণ তার লেজ ছিল না। হয়তো বনের ভেতরে অন্য জন্তুর সঙ্গে লড়াই করতে গিয়েই লেজের গৌরব থেকে সে বঞ্চিত হয়েছিল। কিন্তু লোকের বিশ্বাস, শয়তানের এই লাঙ্গুলহীনতাই তার অলৌকিকতার মস্ত প্রমাণ। বাঘের লেজ নেই, তাও কখনো সম্ভব? এসব গল্প যে মিথ্যে তাতে কোনো ভুল নেই। মানুষ খেকো বাঘেরা প্রায়ই চালাক হয়, বড় বড় শিকারীও তাদের বধ করতে পারে না। তাই তাদের নামে এমনই সব গল্প শোনা যায়। বৃক্ষ বিশেষের আশ্চর্য শিকড়ের গুণে মানুষ বাঘের রূপ ধরতে পারে, এমন গল্প শুনেছি। কিন্তু আধুনিক যুগে নিতান্ত মূর্খ ভিন্ন আর কেউ এসব গল্প বিশ্বাস করবে না। শয়তান যে সাধারণ বাঘ, একদিন তার প্রমাণ পেলাম। বন্ধু হরিশের সঙ্গে সন্ধ্যার আগে হরিণ মেরে ফিরে আসছি। আমাদের পিছনে পিছনে আসছিল মরা হরিণটাকে কাঁধে করে দুজন কুলি, আর বাঘের মতোই বড় আমার শখের কুকুর টাইগার। বনের একটা মোড় ফিরতেই সামনে দেখি পথের ওপরে বিড়ালের মতন কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে আছে মস্ত বড় একটা বাঘ। তার লেজ নেই। পেছনের কুলির রুদ্ধশ্বাসে অস্ফুট স্বরে একসঙ্গে বলে উঠল, শয়তান! পর মুহূর্তেই আমরা দুজনে একসঙ্গে বন্দুক ছুড়লাম। শয়তান লাফিয়ে দাঁড়িয়ে উঠেই আবার পড়ে গেল, আর নড়ল না। এত সহজে শয়তানকে ঘায়েল করে আমাদের আনন্দের আর সীমা রইল না। কুলি দুজনও মনের খুশিতে ধেই ধেই করে নাচতে শুরু করলো। আশেপাশের গায়ে সে খবর তখনই ছড়িয়ে পড়ল। দলে দলে লোক দেখতে এলো শয়তানকে। অনেকে তার মৃতদেহের ওপরে কিল চরে লাথি বৃষ্টির মতো করে মনের ঝালো ছেড়ে নিলে। অনেক কষ্টে তাদের থামিয়ে জন কয়েক কুলির সাহায্যে শয়তানের দেহ তুলে আবার নিজেদের বাসার দিকে রওনা হলাম। খানিক দূরে যেতেই বিরাট এক ক্রুদ্ধ দৈত্যের মতো সারা আকাশ জুড়ে একখানি মিশমিশে কালো মেঘ ছুটে এলো ভীষণ ঝোড়ো নিঃশ্বাস ছাড়তে ছাড়তে। শহরে বসে তোমরা এই মেঠো বুনো ঝড়ের কল্পনাও করতে পারবে না। দেখতে দেখতে পরেশনাথ পর্বতের আকাশ ভেদি চূড়া ধুলো মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেল।
বনের গাছগুলো পাগলের মতন মাটির ওপরে বারবার মাথা কুটবার চেষ্টা করতে লাগলো, আর যেন কার বিপুল ফুৎকারে সারা পৃথিবীর আলো কাঁপতে কাঁপতে নিভে গেল। খানিক তফাতেই একখানা পুরনো বাংলো ছিল। আমরা তাড়াতাড়ি তার ভেতরে গিয়ে আশ্রয় নিলাম। ঝড়ের পর এলো বৃষ্টি, সন্ধ্যার অন্ধকারকে সঙ্গে করে। বুঝলুম আজ আর বাসায় ফেরা হবে না, কারণ এখান থেকে আমাদের বাসা অন্তত 5 মাইল তফাতে। মাঝে আবার নদী আছে। সেই পাহাড়ে নদী বৃষ্টিধারার পুষ্ট হয়ে এতক্ষণে দ্বিগুণ হয়ে উঠেছে নিশ্চয়। কুলিরাও চলে যেতে চাইলে বকশিসের লোভও গ্রাহ্য করলে না। তারা দুটো কারণ দেখলে। প্রথমত, শয়তানের মৃতদেহের সঙ্গে তারা রাত্রি বাস করতে নারাজ। দ্বিতীয়ত, এই বাংলোয় আগে একবার এক সাহেব থাকত, কারা নাকি তাকে খুন করেছিল। সেই থেকেই এই বাংলোয় কোনো মানুষ বাস করতে পারে না। সেই বৃষ্টিতেই কুলিরা বাংলো ছেড়ে পালালো। শিকারী মানুষ, সব রকম বিপদের জন্যই সর্বদা প্রস্তুত থাকতে হয়। সঙ্গে লণ্ঠন এনেছিলাম, তাই জানলাম। ব্যাগের ভেতরে তখনও কয়েক টুকরো পাউরুটি আর খানিকটা গুয়াভাত জেলি ছিল। তার দ্বারা আমার, হরিশের আর টাইগারের নৈশ আহার শেষ করতে হবে। উপায় কি? আমরা যে খোলা মাঠে নেই, এখন এতটুকুই পরম সান্ত্বনার কথা। মাঝের হল ঘরে আমরা আশ্রয় নিয়েছিলাম। ঘরখানা প্রকাণ্ড, দেয়ালে দেয়ালে উইয়ের রাজত্ব। সমস্ত দরজা জানলাই ভাঙা, মেঝেতে পুরো ধুলোর প্রলেপ, তার উপরে নানা জীবজন্তুর পায়ের দাগ, বাঘের, ভাল্লুকের, শেয়াল কুকুরের। এখানে ওখানে হাড় পড়ে আছে। কোনো কোনো হাড় মানুষের বলেও সন্দেহ হলো। বুঝলাম মানুষের বাড়ি আজ বাঘ ভাল্লুকের আস্তানায় পরিণত হয়েছে। বললাম, হরিশ, এখানেও আমরা নিরাপদ নই। যে কোনো মুহূর্তেই বাঘ ভাল্লুকের সঙ্গে আবার দেখা হতে পারে। বন্দুকে টোটা ভরে তৈরি হয়ে থেকো। হরিশ আমার কথা মতো কাজ করতে করতে বলল, আজ রাত্রে দেখছি ঘুমের রফা দফা। শয়তান আর হরিণের দেহ দুটো ঘরের কোণে এনে রাখলাম। আকাশের অন্ধকারকে ছ্যাদা করে জলধারা অশ্রান্তভাবে গড়িয়ে পড়ছে পৃথিবীর বুকের ওপর। বিদ্যুৎ সাপগুলো কিলবিল করে ক্রমাগত চলে যাচ্ছে শূন্যতার এধার থেকে ওধার পর্যন্ত। বৃষ্টিবানে আহত অরণ্যের কান্নায় চারিদিক পরিপূর্ণ। টাইগার এই পৌরবাড়ির ভাঙা ঘর মোটেই পছন্দ করলে না। ঘরময় ছড়ানো হাড়গুলো সে আগে শুকে শুকে অনেকক্ষণ ধরে পরীক্ষা করল। তারপর ওপর দিকে মুখ তুলে কিসের ঘ্রাণ নিতে লাগলো, যেন কোনো অদৃশ্য বিভীষিকার সন্ধান পেয়েছে। টাইগার সাহসী কুকুর, বাঘ দেখলেও ডরায় না, কিন্তু সে আজ অত্যন্ত ভয়ে অস্থির হয়ে উঠল। পেটের তলায় লেজ ঠুকিয়ে একবার এখানে একবার ওখানে গিয়ে বসে পড়ে, আবার উঠে কান খাড়া করে যেন কার পদ শব্দ শোনে। আমি তাকে ডাকলাম, সে কিছুতেই কাছে এলো না। থেকে থেকে চমকে ওঠে আর হাঁ হাঁ করে হাঁপাচ্ছে। হরিশ আশ্চর্য হয়ে বললে, টাইগার এমন করছে কেন? ও কি দেখেছে? আমার মনে ওই একই প্রশ্ন। চারিদিকে তাকিয়েও সন্দেহজনক কিছুই দেখতে পেলাম না। বলেছি, মস্ত ঘর। আমার এই ছোট লণ্ঠনের আলোতে সে ঘরের অন্ধকার দূর হয়নি। হঠাৎ মনে হলো
দেয়ালের ওপর দিয়ে যেন একটা লম্বা ছায়া দুলতে দুলতে সরে যাচ্ছে। হরিশের একখানা হাত চেপে ধরে বললাম, দেখ দেখ। টাইগার ঊর্ধ্বমুখে অস্বাভাবিক তীক্ষ্ণ শিয়ালের মতো স্বরে কাঁদতে লাগলো। হরিশ বললে, কি কি দেখবো? ওই ছায়াটা। কোথায়? ওই যে দেয়ালের উপরে দুলছে। তুমিও পাগল হলে নাকি? ওখানে তো কিছুই নেই। চোখ রোগড়ে চেয়ে আমিও আর কিছুই দেখতে পেলাম না। নিজের ভ্রম বুঝে লজ্জায় চুপ করে রইলাম। বাইরের বনের ভেতর থেকে একটা বাঘ ক্রমাগত গর্জন করতে লাগলো। হয়তো শয়তানেরই বউ বনে বনে স্বামীকে খুঁজে খুঁজে ডেকে ডেকে বেড়াচ্ছে। গর্জনটা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে গেল। হঠাৎ মনে হলো আমার কানে কানে কে যেন কথা কইলে। রোমাঞ্চিত দেহে আমি হরিশের কাছে ঘেঁষে বসলুম। আমার মুখের ভাব দেখে হরিশ বললে, আবার কি হলো? কে আমার কানে কানে কথা কইলে? সুরেন, তোমার মাথা বোধহয় খারাপ হয়ে গেছে। তুমি যে এমন ভীতু তা তো জানতুম না। তার ধিক্কার শুনে মনটাকে আবার শক্ত করে চাঙ্গা করে তোলবার চেষ্টা করলাম, কিন্তু কেন জানি না বুকের ছমছমানি কিছুতেই আজ থামতে চাইলে না। খালি মনে হলো আমার চারিপাশে দিয়ে আজ সেই সব পা চলে বেড়াচ্ছে, যেসব পা চললে কোনো শব্দ হয় না। আমার চারিপাশে সব অদৃশ্য চোখ। আমরা তাদের দেখতে পাচ্ছি না, কিন্তু কিন্তু তারা আমাদেরকে দেখতে পাচ্ছে। উফ, কি অস্বস্তি! ওদের চোখ এড়াই কেমন করে? বললুম, হরিশ, এবারে ছেড়ে বেরিয়ে পড়ি, চলো। এখানে আর কিছুক্ষণ থাকলে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। কুলিদের বাজে কথা তোমার মনের উপর এমন আঁচ করেছে, তুমি শান্ত হও তো। এরকম পোড়োবাড়িতে এলে অকারণে গায়ে একটু ছমছম করে বটে, কিন্তু ও কিছু নয়। কিন্তু টাইগারও অমন কাতরাচ্ছে কেন? সে তো কুলিদের কথা বোঝেনি। টাইগার হচ্ছে অবোধ জন্তু, মিছামিছি ভয় পেয়েছে। সে ভয় পেয়েছে বলে তুমিও ভয় পাবে? তুমি যে মানুষ। এবারে সত্যি সত্যি ঘরের বাইরেকার দালানে দ্রুত পদশব্দ হলো। শব্দটা একটা দরজার কাছে এসে আবার দূরে চলে গেল। কোনো জন্তুর পায়ের শব্দ। কিন্তু আমার মন বলল, কোনো জন্তুর পায়ের শব্দ নয়। জীবনে আমার মনের ভিতরে এমন অলৌকিক ভাবে উদয় হয়নি। ভাগ্যিস সঙ্গে হরিশ আছে, নইলে আমার অবস্থা কি হতো কে তা বলতে পারে। হাতঘড়ির দিকে তাকিয়ে দেখলুম রাত 12টা। হরিশ খাবারের বাস্কেট বার করে বললে, অনেক রাত হয়েছে, এসো এবার আমরা খেয়ে নিই। তুমি একলা খাও, আজ আমার খিদে নেই। ঠিক সেই সময়ে খুব কাছে আবার বাঘের ঘন ঘন চিৎকার শুনতে পেলাম। শয়তানের সঙ্গিনী কি খোঁজ পেয়েই এখানে এসে হাজির হয়েছে,
হরিশ বললে, বন্দুক নাও, বাঘটা ভেতরে আসতে পারে। খুব দীর্ঘ, করুণ ও অস্বাভাবিক এক চিৎকার করে বাঘের ডাক থামল। সঙ্গে সঙ্গে ভাঙা জানালা দিয়ে ঝপঝপ করে ঘরের ভিতরে কালো কুচকুচে কি একটা ঢুকে পড়ল। হরিশ বললে, ও বাদুর। তারপরেই দরজার চৌকাঠের উপরে এসে দাঁড়ালো মস্ত বড় একটা কালো কুৎসিত বিড়াল। বাদুরটা ঘরের চারিদিকে চক্রাকারে উঠতে লাগলো, আর কালো বিড়ালটা লেজ তুলে ক্রমাগত ডাকতে লাগলো, মিয়াও মিয়াও মিয়াও। বাদুরটা হঠাৎ কুত্তা খেয়ে শয়তানের মৃতদেহের উপরে গিয়ে পড়ল। তারপর দুই ডানা বিস্তার করে সেইখানে স্থির হয়ে রইল একটা মূর্তিমান অভিশাপের মতো। টাইগার আবার দাঁড়িয়ে উঠল এবং ভয়ানক এক আর্তনাদ করে আমার 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 পায়ের কাছে ছুটে এসে ধূপ করে পড়ে গেল। কাঁপতে কাঁপতে তার গায়ে হাত দিয়ে দেখি সে মরে গেছে। হরিশ সবিস্ময়ে বললে, সুরেন, দেখো দেখো। ও কি সে দৃশ্য! যাকে আমরা স্বহস্তে গুলি করে মেরেছি, তার মৃতদেহ এতগুলো কুলি কাঁধে করে বয়ে এনেছে। সে মরে এতক্ষণে একবারে কাঠ হয়ে গিয়েছিল। সেই শয়তান এখন আমাদের চোখের সামনেই চার পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, আর তার দুটো চক্ষু আগুনের দুটো গোলার মতন দাও দাও করে জ্বলছে আর জ্বলছে। সে চোখটা যেন আমাদের ভস্মসাৎ করে দিতে চায়। বাইরে আবার বাঘ ডাকতে লাগলো। শয়তান ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল ধীরে ধীরে। বাদুর আর কালো বিড়ালকেও আর দেখতে পেলাম না। চিৎকার করে আমি মাটির ওপরে পড়ে গেলাম। সেই সপ্তাহেই দরখাস্ত করে অন্য দেশে বদলি হয়েছি, পাছে শয়তানের সঙ্গে আবার দেখা হয়ে যায়। হরিশের মতে আমাদের বন্দুকের গুলিতে শয়তান মরেনি, মূর্ছিত হয়ে পড়েছিল মাত্র। হতেও পারে, আবার নাও হতে পারে।